সবাইকে ধন্যবাদ। উপবিষ্ট আছেন আমাদের সমসাময়িক শিল্পী বন্ধু ছোট ভাই তেজস, 21শে পদকে ভূষিত। উপবিষ্ট রয়েছেন 2025 সালে 21শে সম্মানে ভূষিত অধ্যাপক শিল্পী রোকেয়া সুলতানা আপা এবং চারুশিল্পী সংসদের সভাপতি মোহাম্মদ আলী পাপ্পু, অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্যার এবং আরো শিল্পপ্রেমী যারা আছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই নবগঠিত যে কমিটি, যারা কমিটির সকল সদস্যকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি আবার বিশেষভাবে অভিনন্দন জানাই যারা এবছর আমাদেরকে আলোকিত করেছেন, অর্থাৎ আমাদের চারুশিল্পের ক্ষেত্রকে যারা আলোকিত করেছেন, এই চারুকলাকে বিশেষ অবদানের জন্য যারা রাষ্ট্রীয় 21শে পদকে ভূষিত হয়েছেন তাদেরকে বিশেষ অভিনন্দন জানাই। সেটা আমি মনে করতেছি, হ্যাঁ, আমার ফ্যামিলির সদস্যদের সাথে আমি কথা বলতেছি, আমার অনুভূতি ব্যক্ত করতেছি। তো বাংলাদেশে চারুশিল্প সংসদের এই আয়োজনকে আমি আসলে সাধুবাদ জানাই এবং এটা মানে আমি খুব গর্ববোধ করছি যে আমি আসলে আমার ইনস্টিটিউটে আমি সম্মানিত হচ্ছি এবং তারা আমাকে সম্মানিত করছে। সবাইকে ধন্যবাদ। পুরস্কার পেতেই হবে এমন কিছু না, কিন্তু পুরস্কার পাওয়ার পরে নিজের বোধহয় শক্তিটা, সাহসটা আরো বেড়ে যায়। একটা দায়িত্ব বোধ হয় নিজের সমাজ, দেশ, সকলের জন্য আরো বেশি কাজ করার। কারণ আপনি যখন অনেক পরিশ্রম করছেন তখন কোনো না কোনো একটা প্রশংসা। আর আমরা যে সময় ছবি আঁকা শুরু করেছিলাম, কোনো মানে এখন যেমন একটা মার্কেট হয়েছে, কোনো কিছু ছাড়া মানে কোনো প্রশংসা ছিল না। সবাই, আমার শিক্ষক এখানে ছাত্র স্যার আছেন, তার আগে যারা, আমার ধারণা যে আরো কঠিন একটা অবস্থা ছিল। তা আমরা আসলে আমাদের মনের তাগিদে, যে মনের একটা ভালোবাসা এক্সপ্রেশন ছবি আঁকা, তা আমরা খুব নিজেদের জোরেই সেই কাজটা শুরু করেছিলাম। তো আজকে যে এতদূর পর্যন্ত আসতে পেরেছি এবং আমি যে সম্মান পেয়েছি, সেজন্য আমি আমার গভীর কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সরকারকে, যারা আমাকে 21শে পদকে সম্মানিত করেছেন, এবং ধন্যবাদ জানাই সেই সব ব্যক্তিদেরও যারা আমাকে মনোনীত করেছেন। আমি এখানে আমার পরিবার সবাইকে আমি আগে জানিয়েছি আমার কৃতজ্ঞতা, বাবা মা, আমার কন্যা, পুত্র, হাজবেন্ড, সবাইকে। কিন্তু বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাই ঢাকার চারুকলা, আগে তো কলেজ ছিল, অনুষদ ও শান্তিনিকেতনে আমার মহান শিক্ষকদের। আমার হৃদয়ে বিশেষ জায়গা জুড়ে আছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং তার সরাসরি ছাত্র মোহাম্মদ কিবরিয়া, শফিউদ্দিন আহমেদ, এবং আমি তাদের সরাসরি স্টুডেন্ট। এবং মোহাম্মদ কিবরিয়া শুধু আমার শিক্ষকই ছিলেন না, পিতৃতম একজন ছিলেন এবং উনিও এই পদকে ভূষিত। আমাকে যারা শক্তি দিয়েছেন, আমি চেষ্টা করেছি আমার শিক্ষককে, আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন, আমার ছাত্রছাত্রী, আমি চেষ্টা করেছি আমার, যখন আমি শিক্ষক হলাম এবং খুব আর্লি, আমার মনে হয় যে খুব জুনিয়র একজন শিক্ষক ছিলাম, কিন্তু আমি আমার সর্বোপরি চেষ্টা করেছিলাম যে তাদের সাথেই পথ চলার। আমি আমার ছাত্রছাত্রীদের সাথে আমি নিজেও বেড়ে উঠেছি, আমি শিখেছি। ওরা ব্যাচ এসছে, একটা ব্যাচ এসছে ফার্স্ট ইয়ারে, আমার মনে হচ্ছে আমি আবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। ওরা মাস্টার্স করেছে, আমার মনে হচ্ছে আমি একটা মাস্টার্স করে গবেষণা করে বের হয়েছি। সেই কারণে আমি আনন্দ পেয়েছি এবং বছরের পর বছর আমি আমার শিক্ষকতা এবং সেই সাথে যা আমার পক্ষে যতটুকু সম্ভব শিক্ষকতার সাথে, কারণ চারুকলা আমি এটাকে বললাম পরিবারের মতো, এবং শিল্প শিক্ষা এমন একটা শিক্ষা যেটা খালি আপনি পড়ে মুখস্থ করে বের হয়ে গেলেন এবং আপনি একটা ডিগ্রি অর্জন করলেন এবং সমাজে কিছু করে নেবেন, শুধু এরকমই না। একটা শিক্ষা আছে যারা আমরা শিখিয়ে দিচ্ছি, তাদেরকে আমরা দক্ষ করছি, তারা বিভিন্ন জায়গায় কর্মসংস্থান করবেন। কিন্তু চারুশিল্পীতে আমার মনে হয় চারুকলায় আমাদের এই অনুষদে, আর্ট কলেজে যারা আসেন, তারা বেশিরভাগই একটা শিল্পী হওয়ার একটা অক্লান্ত ক্ষুধা, একটা আকাঙ্ক্ষা নিয়ে আসেন। তো সেখানে আসলে খুব পারস্পরিক ওয়ান টু ওয়ান একটা রিলেশন তৈরি হয়। আমি নিজের মতো করে আমি অনেক চেষ্টা করেছি, যারা আমার একটু সিনিয়র
আমার সেই সময়ের এখানে কিছু আছে এবং যারা মাঝে মাঝে আমার দেখা হয় যে আমি খুব একটা আত্মিকভাবে, এবং তারাও আসলে আমাদের এই সম্পর্কটা যত আত্মিক এবং কাছের হবে, এটা একটা ওরকম ভাবে শিক্ষা না হলেও আমি যেটা মনে করি গুরু শিষ্য একটা শিক্ষার পদ্ধতিতে একটা শিক্ষার, এবং সবসময় চেয়েছি যে তারা পৃথিবী আলোকিত করুক। আমি প্রতিদিন প্রতি মুহূর্ত দেখি যে আমাদের যে জুনিয়র ছাত্রছাত্রীরা আসছেন, এবং সেটা ছাড়াও যারা শিল্পীরা আছেন, আমার পরবর্তী প্রজন্ম মানে আগের প্রজন্ম, এখানে যেমন যশও একজন আছেন, তো আমি দেখি যে তারা প্রচন্ড মেধাবী এবং ইন্টেলিজেন্ট, এবং তারা অনেক ভালো কাজ করছে, এবং পরিশ্রমের বিকল্প আসলে কিছু নেই। আমি নিজেও মনে করি আমি অক্লান্ত পরিশ্রম করে কিছু যদি অর্জন করি সেভাবে, এবং আমি এখনো প্রতিদিন কাজ করি। শিল্প আমার কাছে, আচ্ছা আমি সংক্ষেপে শেষ করবো, চঞ্চল আর একটু। শিল্প আমার কাছে একটা অনুপ্রেরণা, একটা আয়না, একটা সেতু। এই আয়নায় আমি দেখি বাংলাদেশকে, তার মানুষ, তার মহান স্বাধীনতা যুদ্ধ, তার ভাষা, তার সংস্কৃতি, তার বিচিত্র প্রকৃতি। এই আয়নাতে আমি দেখি আমার পূর্বসূরি বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামাল, বেগম শামসুন নাহার, এবং তাদের মধ্যে সমস্ত শক্তিবান নারীদের। আমি দেখি পোশাক শিল্পের পরিশ্রমী নারী শ্রমিকদের। বাংলাদেশে নারীরা অনেক দূর এসেছে, এবং এই পোশাক শিল্পের নারীরা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল অবদান রেখেছে। এই পথযাত্রায় আমি আমার শিল্প সামগ্রিক সৃজনশীল প্রচেষ্টা একটা ছোট্ট পদক্ষেপ যোগ করতে পারি, তবেই আমি নিজেকে ধন্য মনে করছি। নারীরা সমাজে নানা স্তরে নিরলস পরিশ্রম করে চলেছেন, আবার অনেকে নারী বিভিন্ন খাত প্রতিঘাতে কুড়িয়ে উঠতে পারেন না। আমার 21 পদক সম্মান উৎসর্গ করেছি আমি ঘরে বাইরে বিভিন্ন ভূমিকায় লিপ্ত নারীদের, যারা বাংলাদেশকে দেশের সামনে তুলে ধরেছেন। এবং আমি আমার সমস্ত শিক্ষকদের, আমি আজকে এটা দীর্ঘায়িত হবে, যেসব শিক্ষকরা নাই, বিশেষ করে আজকে আমি আমার কৃতজ্ঞ চিত্তে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার শফিউদ্দিন স্যার, মোহাম্মদ কিবরিয়া, তারাতন, এবং তাদের সাথে মাহবুবুল আমিন এবং প্রফেসর মাহমুদুল হককে। মাহমুদুল হক স্যার খুবই ছাত্রছাত্রীদের সাথে, এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে স্যার একটা অন্য মাত্রায়, অন্য প্রক্রিয়ায় কাজ করে গেছেন। সামনে উপবিষ্ট শিল্পাঙ্গনের সঙ্গে গভীরভাবে যুক্ত সুধীবৃন্দ, আমার বক্তব্যের শুরুতেই 21 পদক প্রাপ্ত রোকেয়া সুলতানা এবং যশকে আন্তরিক অভিনন্দন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের এই প্রতিষ্ঠান না হলে আমরা আজকে এখানে উপস্থিত হতে পারতাম। আন্দোলন ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, এটাও হয়তো সম্ভব হতো না। সেই জন্যে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। 21 পদক, আমরা জানি শিল্প সংস্কৃতিতে কোনো দেশ যদি সমৃদ্ধ না হয়, তাহলে সেই দেশ কোনো ক্ষেত্রেই খুব বেশি উন্নতি করতে পারে না। আমি যখন আমেরিকায় ছিলাম 1985 থেকে 87, 2 বছর, প্রথমে ওয়াশিংটন ডিসিতে ছিলাম। সেখানে যতগুলি মিউজিয়াম আছে, যতটা সম্ভব প্রায় সবগুলোই দেখেছি। আর নিউ ইয়র্কে 2 বছর আর্ট গ্যালারি এবং মিউজিয়াম, যতগুলি দেখা সম্ভব চেষ্টা করেছি দেখতে। এবং সেই সব দেশে মিউজিয়াম বলতে শিল্পকলার মিউজিয়াম, ভাস্কর্য, চিত্র, এইসবের মিউজিয়াম,
এবং সে সমস্ত মিউজিয়াম ছোটখাটো না, 4 তলা 5 তলা 6 তলা পুরোটাই মিউজিয়াম শিল্পকলার। নিউ ইয়র্কে যেমন, ওয়াশিংটন ডিসিতেও তেমনি। মাঝে মধ্যে শহরে যেতাম, রাস্তার এক মাথায় দাঁড়ালে ওদের তো পরিকল্পিত শহর, রাস্তা তেরা বেঁকা নাই, সব সোজা। রাস্তার দুই পাশে গায়ে গায়ে লাগানো আর্ট গ্যালারি, হাজার হাজার। এবং এই সমস্ত গ্যালারি পরিচালনা করেন শিল্পীরা, 3-4 মিলে একটা গ্যালারি দেন এবং তাদের প্রদর্শনী চলে সারা বছর ধরে। এবং এই সমস্ত গ্যালারিতে কেউ যদি প্রদর্শনী করতে চান তাহলে বছর 2 মানে পরে হয়তো চান্স পাওয়া যাবে, এরকম একটা অবস্থা। আমি গিয়ে অনেকগুলি গ্যালারিতে দরখাস্ত দিয়েছিলাম একটা এক্সিবিশন করার জন্য, কেউ কোনো উত্তরই দেয়নি। একটা গ্যালারি শুধু উত্তর দিয়ে বলেছিল যে তোমার কাজ আমাদের খুব পছন্দ, আমরা তোমার এক্সিবিশন করব, তবে একটা শর্ত আছে, সেটা হচ্ছে তাদের খরচ বাবদ $2000 দিতে হবে এবং ছবি বিক্রি যা হবে তার থেকে তারা কোনো কমিশন নেবে না। তা আমি দেখলাম যে টাকা দিয়ে এক্সিবিশন করবো না, কারণ ওরা যদি খরচ করে করতো তাহলে ওদের দায়িত্ব থাকতো ছবি বিক্রি করার, কমিশন নেওয়ার জন্য অন্তত। তো সুতরাং আমি খরচ দিলে আর ছবি বিক্রির কোনো চেষ্টা করবে না ওরা, তো আমি আর এক্সিবিশন করিনি। তো এইরকম সব অবস্থা এই বিভিন্ন দেশে, শুধু আমেরিকা না, তো সারা বিশ্বে লিড দিচ্ছে। এই যে শিল্প সংস্কৃতির জগৎটা সমৃদ্ধ না হলে দেশ আসলে উন্নতি করতে পারে না, এই বিষয়টা বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুভব করেছিলেন। তার আগেও সরকার ছিল, তারা কিন্তু কেউ কখনো এই বিষয়ে ভাবেননি। তো জিয়াউর রহমান যখন ভেবেছিলেন যে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিতে হলে শিশু বয়স থেকে তাদেরকে ট্রেন করে তৈরি করতে হবে, সেই জন্য তিনি শিশু একাডেমি তৈরি করেছেন, যাতে বাচ্চারা সেখান থেকে কাজ করতে পারে। সারা দেশে শিশু একাডেমির শাখা আছে। আর এই যে যারা প্রতিষ্ঠিত শিল্পী আজকে, তাদের জন্য ভেবেছিলেন যে তাদেরকে যদি উন্নতি করতে হয় শিল্পকর্মের ক্ষেত্রে, তাহলে বিদেশি শিল্পীদের অরিজিনাল শিল্পকর্ম দেখার সুযোগ করে দিতে হবে। তা না হলে নিজেরা বুঝতে পারবে না তারা কি করছেন এবং কি করা উচিত। এই চিন্তার প্রেক্ষিতেই তিনি দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর আয়োজন করেছিলেন, যা এখনো চলমান আছে। এবং এই প্রদর্শনী যে বাংলাদেশের শিল্পীদের জন্য কতটা উপকার করেছে, এইটা 1981 সালে যে প্রদর্শনী হয়েছে এবং তার পরবর্তী পর্যায়ের প্রদর্শনীগুলোর আগে বাংলাদেশে যে সমস্ত প্রদর্শনী হয়েছে এবং শিল্পীরা যেভাবে কাজ করেছেন তাদের ক্যাটালগ দেখলে অনুভব করা যায়। একজন শিল্পীর যে নিজস্ব একটা স্টাইল গড়ে তুলতে হয়, অর্থাৎ সিগনেচার তৈরি করতে হয়, শিল্পকর্ম দেখলেই বোঝা যাবে অমুকের শিল্প, এই ধারণাটা আগে ছিল না। দেখা যাবে একজন শিল্পীর 5টা ছবি 5 রকমের, মানে 5টার সঙ্গে সম্পর্ক নেই। এশীয় চারুকলা প্রদর্শনী চালু হওয়ার পর থেকে এইটা সবাই অনুভব করেছেন যে তাদের শিল্পকর্মের একটা মিল থাকতে হবে, যেন শিল্পকর্ম দেখেই বোঝা যায় কার শিল্প।
তো এই শিল্পকর্মের ক্ষেত্রে যেমন তিনি অবদান রেখেছেন, দুস্থ শিল্পীরা কিভাবে সহযোগিতা সাহায্য পেতে পারেন সেইটাও তিনি নির্ধারণ করেন। 21 পদক, স্বাধীনতা পদক, এসবই জিয়াউর রহমানের অবদান। একুশে পদক, স্বাধীনতা পদক যে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত পদক, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বিএনপি যতবার সরকার গঠন করেছে ততবার এই মর্যাদাটা রক্ষা করেছেন, যাকে তাকে পদক দেননি। যারা 24 ঘন্টা বিএনপির বিরুদ্ধে সমালোচনা করেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন, তারাও যদি যোগ্য হয়ে থাকেন তাদেরকেও পদক দেওয়া হয়েছে। কিন্তু গত স্বৈরাচার সরকারের আমলে এই পদকগুলিকে দলীয় পদকে পরিণত করা হয়েছে।